শ্রদ্ধাভাজন নেতৃত্ব জনাব মোহাম্মদ নুরুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয় কক্সবাজার জেলা সভাপতি, জামাত ইসলামের জেলা আমির, মেকানিজমের বাড়ির সভাপতি, কক্সবাজার পৌরসভা পাড়ার মেয়র, নেতৃবৃন্দ, সহকর্মী সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সর্বপ্রথম আমাদের একজন কাছের মানুষ, প্রিয় মানুষ নুরুল আমিন রাখবেন যদি আপনার মাত্রার কামনা করছি, আল্লাহ তাকে যেন একই সাথে তার পরিবার যাতে এই সুযোগ দিতে পারে তার জন্য তাদেরকে তৌফিক দান করে, তাদেরকে হেফাজত করে। অনেক কথা হয়েছে, নুরুল আমিন গাজী আসলে একজন দূরদর্শী নেতা ছিলেন, অক্টোবর সাংবাদিক ছিলেন এবং বিশেষ করে বিগত 16 বছর ধরে ফ্যাসিস্ট সরকারের একজন ত্রাস ছিলেন। আমাদের সাংবাদিকদের অভিভাবক হিসাবে প্রতিটি মুহূর্তে তিনি সাংবাদিকদের বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং এই ফ্যাসিস্ট সরকারের পতনের পেছনে বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন এবং সাংবাদিকদের সাথে দিয়েছেন। সর্বশেষ 2024 সালের জুলাই আগস্টে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওখানেই পিছন থেকে নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন আন্দোলন এবং তিনি আন্দোলন করতে গিয়ে নেতৃত্ব দিতে গিয়ে তাকে দীর্ঘদিন কারাভোগ করতে হয়েছে, যার ফলশ্রুতিতে তিনি ধীরে ধীরে তাকে মৃত্যু করে ফেলে দিয়েছে এই ফ্যাসিস্ট সরকার। কথা দীর্ঘায়িত করছি না, আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ তাকে এবং সর্বশেষ এটাই কামনা করবো আমাদের যারা সাংবাদিক নেতৃবৃন্দ এখানে আছে এবং এখানে নাই, তাদের কাছে আমাদের বিনীত আবেদন বা প্রার্থনা থাকবে, অনুরোধ থাকবে যে অন্তত নুরুল আমিন গাজীর যে অসমাপ্ত কাজগুলো এবং বিশেষ করে আমাদের এখনো এই সাংবাদিক দম্পতি সাগরের হত্যা যে কাজটা এখনো এই হত্যা মামলাটাকে দ্রুতভাবে বিচারালয়ে নেওয়ার জন্য অনেকবার আন্দোলন করেছে ঢাকা মাঝে মাঝে আমরাও কক্সবাজার করেছি তার সাথে সম্মতি রেখে, ফলে তাকে অসমাপ্ত কাজগুলো যদি সমাপ্ত করতে পারি এই জন্য সবার সহায়তা কামনা করে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের মঞ্চে এবং উপস্থিত দর্শকদের মধ্যে গাজীবের স্মৃতিকে স্মরণ করার জন্য অনেকে রয়েছেন, অনেকের আগ্রহ আছে, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা সকলকে সুযোগ দিতে পারছি না। আন্তরিকভাবে দুঃখিত, যেহেতু অনেক সময় গড়িয়ে গেছে। এখন যে বক্তব্য রাখবেন দৈনিক সৈকত পত্রিকার সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি জনাব মাহবুবুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যারা সংগঠন করি আমাদের সবার অনেকে যারা মোটামুটি সিনিয়র, তাদের অনেকেই পরিচিত এবং প্রিয় মানুষ। আমার একজন প্রিয় মানুষ আমাকে স্নেহ করতো, আমাদের সিনিয়র সাংবাদিক, এবং ওনাকে সাংবাদিক নেই, ওনাকে সাংবাদিক নেতা বলতে হবে, সাংবাদিক গুরু বলতে হবে ওনাকে, সেরকম সাংবাদিক শিক্ষক, সেরকম একজন লোক ওনার আজকে আমরা স্মরণ সভায় সহসভাগুলোকে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সমাজের সভাপতি আমাদের প্রিয় আশিক ভাই, ওনার কারণে আমাদের কক্সবাজার প্রেস ক্লাবে আমরা দায়িত্ব নেওয়ার 2 মাস পরে আমাদের এখানে আমাদের মেহমান এসেছেন, আমাদের সবারই প্রিয়, আমি বলবো নেতা বলবো না, উনি আমাদের সবারই প্রিয় মানুষ, আমাদের সবারই প্রিয় মুরব্বী, আমাদের শাহজাহান পোদ্দার, কক্সবাজারের গৌরব, 4বার নির্বাচিত এমপি আমাদের এখানে উপস্থিত আছেন। ওনাকে আমরা আমাদের ঘরের মানুষ হিসেবে মনে করি। এই জন্য আমাদের এখানে উপস্থিত আছেন জামাত ইসলামী বাংলাদেশের কক্সবাজারের জেলা আমির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ প্রধান অধ্যক্ষ নূর আহমদ আবহাওয়াই সাহেব। আরেকজন আছে আমার খুব প্রিয় মানুষ, আমার বন্ধু বলা যায়, আমরা বন্ধু বলি, আমার খুব প্রিয় নেতা ইসলাম তাকে স্থানীয় প্রযোগের নেতা, উনি অসুস্থ,
জনাব আলহাজ হাফেজ সালামুল্লাহ ভাই উপস্থিত আছে এখানে, আমার কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র, আমাদের এই ছোট ভাই সরওয়ার কামাল, শহর আমির, শহর জামাতের আমির আমাদের ছোট ভাই ফারুক ভাই, আমার স্নেহের পৌর আওয়ামী লীগ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাশেদ সহ এখানে আমার অনেক সিনিয়র সাংবাদিক বৃন্দ আছেন, কক্সবাজার প্রেস ক্লাবের সম্মানিত কার্যকরী পরিষদ সদস্যবৃন্দ, সাংবাদিক ইউনিয়ন সদস্যবৃন্দ, সিনিয়র সাংবাদিক ইউনিয়ন সদস্যবৃন্দ, সাংবাদিক নুরুল আমিন গাজীকে আমরা যারা চিনি, আমি চিনি গত প্রায় 28-29 বছর আগে। আমি যখন কোর্ট থেকে বের করি, এরপর থেকে ওনার সঙ্গে আমার পরিচয় থাকার জানতে পেরেছিলাম। উনি আসলে একজন কিরকম মানুষ এটা বলা যাবে, উনি আমাকে খুব স্নেহ করতেন। তখন আমি আজ থেকে 28-29 বছর আগে আমি অনেক কি বলবো যুবক ছিলাম। সে আমাকে মাহবুব বলে ডাকতো এবং দেখলেই মাহবুব এদিকে আসো, প্রেসক্লাবে দেখলেই জাতীয় প্রেসক্লাবে মাহবুব এদিকে আসো বলে বসে আমাকে দেখে কি খাবে তুমি বলো, তারপর কক্সবাজারের খবর নিত। এই যে একটা ঢাকা গিয়ে আমি একটা পারিবারিক পরিবেশ পেতাম, এটা হলো একজন নেতার নেতৃত্বের গুণ। এটা আসলে সবাই পারে না, তাই সবাই আমাকে মাহবুব বললে আমি মাইন্ড করতাম, কিন্তু উনি ডাকলে আমার মনে হয় আমার একজন বড় ভাই আমাকে ডাকছে। হ্যাঁ, উনি আমার স্নেহ করতো। সেরকম আরেকজন লোক আছে আমার প্রিয় ঢাকার মধ্যে, সেটা হলো শওকত মাহমুদ ভাই, যারা অনেকে চিনেন। এই দুজন কিন্তু আমার খুবই প্রিয় মানুষ। আমি সাংবাদিক ইউনিয়নের সঙ্গে জড়িত না, কিন্তু ওনারা দুজন আমাকে খুবই আদর করতো এবং আমি ঢাকা গেলে ওনারা সকল ভাই আমাকে জাতীয় প্রেস ক্লাবে নিয়ে ভাগ করে। গাজী ভাই একই অবস্থা করতো। এমন একবারে ওনার কাছে এমন একটা নেতৃত্ব গুণ ছিল এবং উনি আমাদের এই সাংবাদিক ইউনিয়ন যখন যৌথভাবে ছিল, মানে ঐক্যবদ্ধ সাংবাদিক ইউনিয়ন যখন ছিল, তখনও তিনি নেতৃত্বে ছিল এবং উনি হলো একজন আদর্শ সংগঠক এবং আদর্শ ট্রেড ইউনিয়ন, মানে উনি ট্রেড ইউনিয়নের একজন আদর্শ নেতা। অনেকে আমরা ট্রেড ইউনিয়ন করি, সাংবাদিক ট্রেড ইউনিয়ন, কিন্তু অনেকে সুবিধাবাদী নেতা, উনি কি সুবিধাবাদী নেতা না। উনি সুবিধাবাদী নেতা হলে অনেক কিছু করতে পারতেন। উনি সংগ্রাম ছেড়ে দিয়ে উনি সংগ্রাম টেলিভিশন করতে পারতেন, উনি সংগ্রাম অনলাইন করতে পারতেন, কিন্তু উনি ওইদিকে যান না, যেটা এখানে আলোচনা হয়েছে। এমন একজন গুণী ব্যক্তিত্ব আমাদের আজকে এই যে আমরা যদি মনে করি 2001 সাল থেকে আজকে পর্যন্ত আমরা 24 বছর, মধ্যখানে 5 বছর বাদ দিলে 19 বছর আমরা ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের শিকার ছিলাম। এবং আজকে যখন আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, যেটাকে আমরা বলি আজকে, সেখানে কিন্তু ওনার মধ্যে একজন নেতৃত্বের দরকার ছিল। আমাদের যে আমরা যেটা বলি আমাদের সংস্কার দরকার, আমাদের সাংবাদিকতার মর্যাদা বৃদ্ধি করা দরকার, এখানে কিন্তু এরকম একজন গুণী নেতৃত্বের দরকার ছিল। কিন্তু আমরা দুর্ভাগ্য, আমরা সাংবাদিক সমাজ আমরা একজন নেতাকে হারিয়ে ফেলছি। সেটা যেখানে বলা হয়েছে যে ওনাকে প্রায় 18 মাস জেলে রাখা হয়েছে, এইটাও ওনার একটা মৃত্যুর কারণ হতে পারে। আমি আজকে এই সবাই, যেহেতু আমার এখানে আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ আছেন, ওনারা কথা বলবেন, আমরা অনেক কথা বলতে পারবো গাজী ভাইকে নিয়ে, আমরা অনেকবার বলছি এবং উনি যেদিন মারা যায় সেদিন আমরা এখানে ছোট করে একটি পরিসরে আলোচনা, তাৎক্ষণিক একটা আলোচনার দোয়া করেছি। আমি আজকে আপনাদের সবাইকে অনুরোধ করবো, আপনারা সবাই আমাদের গাজী ভাইয়ের জন্য দোয়া করবেন, তার পরিবারের জন্য দোয়া করবেন এবং আমরা যারা সাংবাদিকতা এখন নতুন করে আসছেন, আপনারা চেষ্টা করবেন গাজী ভাইয়ের শওকত মাহমুদ ভাইয়ের মতো একজন সাংবাদিক হওয়ার জন্য। এমনি সাংবাদিক তো হওয়া যায়, কিন্তু আদর্শ সাংবাদিক হতে গেলে ওনাদেরকে মানে অনুসরণ করতে হবে। এটা আমাদের নুরি যেটা বলেছে, এটা হলো আসলে বাস্তবতা। আমরা বলি 4টা স্টেপের মধ্যে একটা স্টেপ হলো সাংবাদিকতা। আমরা কিন্তু সাংবাদিকতা এখন কিন্তু এটাকে অন্যভাবেই কিছু মনে করি। আমি মনে করি পেশাদার সাংবাদিক হওয়া দরকার, লোক দেখানো সাংবাদিক না। আমরা পেশাদার সাংবাদিক দেখবো কাকে, রোগানের গাজী ভাইকে অনুসরণ করছি। আমি রোগানের গাজী ভাইয়ের আপনার মাগফিরাত কামনা করছি, তার পরিবারের শোকাহত পরিবার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আজকে আমাদের এখানে আমাদের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে আমাদেরকে যে কৃতার্থ করবেন, তার জন্য আমি প্রেস ক্লাবের পক্ষ থেকে, সাংবাদিক সমাজের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এখন যে বক্তব্য রাখবেন এলাকা হয়তো নির্বাচন থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান এখন যে বক্তব্য রাখবেন হয়তো ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান বাংলাদেশ জামায়াত ইসলামের কক্সবাজার জেলা শাখার সম্মানিত
সম্মানিত আমির জনাব অধ্যাপক মোহাম্মদ আনোয়ার। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের পক্ষ থেকে আয়োজিত সাংবাদিকতার আকাশে এক উজ্জ্বল নক্ষত্র, যার স্মরণে আজকের এই আয়োজন সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর স্মরণে আয়োজিত আজকের এই শোকসভার সম্মানিত সভাপতি, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি জিএম আশিকুল্লাহ, আজকের এই শোকসভা এবং আলোচনা সভার প্রধান অতিথি কক্সবাজারের প্রবীণ রাজনীতিবিদ, জেলা বিএনপির সম্মানিত সভাপতি সাবেক এমপি জনাব শাহজাহান চৌধুরী, এখানে উপস্থিত আছেন নিজাম ইসলাম পার্টি এবং ইসলামী ঐক্যজোটের সভাপতি জনাব হাফেজ সালামুল্লাহ, উপস্থিত আছেন সাবেক প্রেস ক্লাবের সভাপতি জনাব নুরুল ইসলাম, বর্তমান সভাপতি জনাব মাহবুবুর রহমান, কক্সবাজার শহর জামাতের আমির আব্দুল্লাহ আল ফারুক, পৌর বিএনপি জনাব রাশেদ মোহাম্মদ আলী সহ সম্মানিত রাজনৈতিক এবং সাংবাদিক নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত কলম সৈনিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যার স্মরণে এই আয়োজন, মরহুম রুহুল আমিন গাজীকে ওনার সাথে সরাসরি সাক্ষাৎ না হলেও ওনার লেখনের মাধ্যমে ওনাকে অনেক আগে থেকেই চিনি, কিন্তু আজকে এই প্রেস ক্লাবে আমাদের সাংবাদিক নেতৃবৃন্দের স্মৃতিচারণ শুনে ওনার ব্যাপারে আরো অনেক বেশি জানার সুযোগ পেয়েছে। আমরা জানি এই বাংলাদেশে সর্বপ্রথম গণতন্ত্র হত্যা এবং বাক স্বাধীনতা হত্যা, এই দুই হত্যার জনক হচ্ছে আওয়ামী লীগ। আমরা দেখেছি বাংলাদেশে মাত্র 4টি পত্রিকা রেখে সব পত্রিকা বন্ধ করে দেওয়ার ইতিহাস যেমন আওয়ামী লীগের, সকল দল ব্যান করে দিয়ে বাকশাল কায়েম করার সেই ইতিহাস সৃষ্টি হয়েছে আওয়ামী লীগ, যার ফলে তখন থেকে শুরু করে সাংবাদিকদের উপর, যারা মুক্ত স্বাধীনভাবে কথা বলতে চায়, তাদের কণ্ঠরোধ করার জন্য সবসময় এই পেশিবাদী শক্তি তারা তৎপর ছিল। বিশেষ করে বিগত 15.5 বছরের তাদের যে দুঃশাসন, সেই সময়ে যারা সত্য প্রকাশে অকুতোভয় সৈনিক সাংবাদিক বৃন্দ নির্যাতনের শিকার হয়েছে, তাদের মধ্যে দুজনের নাম আপনাদের সকলের বক্তব্যে উঠে এসেছে। একজন হচ্ছে মরহুম গাজী রুহুল আমিন, আর একজন হচ্ছে মজলুম সাংবাদিক নেতা মাহমুদুর রহমান। একজনকে দেশ থেকে বিদেশে যেতে হয়েছে, আরেকজনকে 18 মাস পর্যন্ত জেলে কাটাতে হয়েছে। এবং বড়ই মর্মান্তিক বিষয় ছিল, মানবাধিকার কোথায় গিয়েছিল, মানবতা কোথায় গিয়েছিল? একজন বরেণ্য সাংবাদিক, তিনি জেলের মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন, তারপরও তার জামিন দেওয়া হয়নি। তাহলে এই যে ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন এদেশের মানুষের উপর অত্যাচার জুলুম চালিয়েছে, তাদের বিরুদ্ধে যে সংগ্রাম ছিল, সেই সংগ্রামের একটি বিশাল অংশ জুড়ে ভূমিকা ছিল আমাদের কলম সৈনিক সাংবাদিক বন্ধুদের। এটাও তো একটা জাহাদ, এটাও একটা যুদ্ধ। কলম সৈনিক মানে কলম দিয়ে যারা যুদ্ধ করে, কারণ শুধুমাত্র সাধারণ যুদ্ধ দিয়ে বিজয় সম্ভব নয়। একটা দেশের প্রেক্ষাপট পরিবর্তন করার জন্য, জনমত তৈরি করার জন্য সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই ভূমিকায় রেখেছিলেন মরহুম রুহুল আমিন গাজী সহ সত্য প্রকাশে অকুতোভয় সাংবাদিক বৃন্দ সেই ভূমিকা রেখেছিলেন, যার ফলশ্রুতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে গণ অভ্যুত্থান হয়েছিল,
এজন্য আমরা বলতে চাই, যদিও বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে অভ্যুত্থান হয়েছিল, কিন্তু এই অভ্যুত্থানের পিছনে বাংলাদেশের সকল সেক্টরে সকলের সহযোগিতা ছিল, সমর্থন ছিল, ভূমিকা ছিল। সকলের সমন্বিত ভূমিকাটা ছাত্র আন্দোলনের ব্যানারে বিস্ফোরিত হয়েছে, যার ফলে ফ্যাসিবাদের পতন হয়েছে। এজন্য আমি আজকের এই শোক সভা থেকে মরহুম রুহুল আমিন গান্ধীর আত্মার মাগফিরাত কামনা করতেছি এবং তার জিন্দেগীর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়ে তাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন, সেই দোয়া কামনা করতেছি। একই সাথে তিনি আমাদের কাছ থেকে চলে গেলেও তার আদর্শ, তার ভূমিকা আমাদের কাছে অত্যন্ত পরিষ্কার। আজকে আমরা যদি যে নতুন বাংলাদেশ পেয়েছি, বৈষম্য বিরোধী সেই বাংলাদেশ যদি আমরা সত্যিকার অর্থে গঠন করতে চাই, তাহলে আমাদের সংগ্রাম এখনো শেষ হয় নাই। কারণ বিভিন্নভাবে বারবার ষড়যন্ত্র উতলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সেখানে সাংবাদিকরাও আছে। সকল সাংবাদিক তো একই আদর্শের অনুসারে নয়। আমাদের যারা এখানে সাংবাদিক বা রুহুল আমিন গাজীর মতো সাংবাদিকেরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছেন, বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছেন, কিন্তু সেখানে এমন সাংবাদিকও আছে যারা ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য তাদের কলম ধরেছেন বা বিভিন্ন প্রকারের ভূমিকা রাখতেছেন। এই জন্য আমি মনে করি যে নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা যদি সেই নতুন বাংলাদেশকে একটি বৈষম্য বিরোধী জনগণের কল্যাণমুখী বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চাই এবং সকল ষড়যন্ত্র রুখে দিতে চাই, তাহলে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে যেমন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ, পেশাজীবী, শিক্ষক, ছাত্র, আলেম ওলামা, সকল শ্রেণী পেশার মানুষ যেভাবে এই নতুন বাংলাদেশের জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে, এখনো একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত, একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আজকে আমাদের এখনো সবাইকে, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, আলেম ওলামা, পেশাজীবী এবং ছাত্র ছাত্রী সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের মধ্য দিয়ে সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে আমাদের কাঙ্ক্ষিত সেই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সকলে মিলে কাজ করব, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। আপনাদের গুরুত্বপূর্ণ কথা বলবেন আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, উপজেলা থেকে বারবার নির্বাচিত সাবেক এমপি, সাবেক হুইপ, জেলা বিএনপির সভাপতি জনাব শাহজাহান চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই সভা সভাপতি প্রিয় আসেন ভাই, উপস্থিত এই সভায় উপস্থিত আমার প্রিয় হাফিজ সাহেব, তিনি অসুস্থ আছেন। এই সভায় উপস্থিত আমার প্রিয় ভাই গোলাম আনোয়ারি সাহেব, জামাত ইসলামের জেলা আমির। এই সভায় উপস্থিত প্রিয় সরকার ভাই, প্রিয় মাহবুবুর রহমান বর্তমান সভাপতি, উপস্থিত প্রিয় ইসলাম ভাই। অনেক নীতির নাম নিতে গেলে তো অনেক দিতে হবে, বাইরে হিসাবে নাম না নিলে তো দিতে হবে। আরেকটা এখানে আছে, আরেকটা নাম আমি ক্লিয়ার করে দিই। আপনারা রাশেদকে সাবেক বলেন কেন? সে তো জেলা বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানিত সদস্য, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, অত্যন্ত দক্ষ এবং সুন্দর সংগঠন।
এখানে মহিষকালীর প্রিয় বাবুল ভাই আছে, আরো অনেকেই আছেন আমাদের। আসসালামু আলাইকুম। আমরা একটা বিরাট গুরুত্বপূর্ণ ব্যক্তির শোক সভায় আলোচনা করছি। এই মানুষটিকে আমি খুব বেশি গভীরভাবে চিনি না, কিন্তু তার লেখা, তার টক শো, তার সাথে মাঝে মধ্যে কয়েকবার দেখা, যেটা আমি অনুভব করেছি, এই মানুষটি মুসলমান, বিশেষ করে মুসলিম, যেটা আমরা জাতীয়তাবাদ, এই বাংলাদেশ ভূখণ্ডের মুসলিম জাতীয়তাবাদে সাংঘাতিক ধরনের একটা ক্লাস 1 প্রবক্তা ছিল। সেরকম আরো কিছু আমাদের মাঝে আছেন, কিন্তু এই রুহুল আমিন গাজী, মাহবুবুর রহমান, আরো কয়েকজন আছে, আমি নাম নিচ্ছি না, এরা অত্যন্ত সাংঘাতিক ভাবে লেখনির মাধ্যমে, তাদের প্রকাশনার মাধ্যমে, যেখানে যে সময় পেয়েছে মুসলিম জাতীয়তাবাদের জন্য তারা প্রত্যেকটা জায়গায় জায়গায় তাদের জীবনকে আপনার অবদান রাখার ব্যবস্থা করেছে। গাজীকে তো আমি গাজী বলবো না, তাকে শহীদ বলবো। শেখ হাসিনার এই দানবের আপনার জেল থেকে যারা বেরিয়ে মারা গেছে, তাদেরকে শহীদ বলতে, এদেরকে জেলখানার ভিতরে ধ্বংস করে দিয়েছে। সেরকম এই রুহুল আমিন গাজীর মতো খালেদা জিয়ারও সেই অবস্থা, আরো অনেকের আছে, শুধু এই দুজন না, অনেকে জেলখানার মধ্যে। এই শিবিরের তো অনেক ছেলেপিলিকে ধ্বংস করে দিচ্ছে, আপনার হার্টের দিবেন বিএনপির অনেক ছেলেপিলিকে আমরা তুলতেই পাচ্ছি না এখন। ঢাকা মানে আন্দোলন কিভাবে ধ্বংস করে রেখেছিল, এই 10-15 বছর একটা চিত্র আমরা খুঁজেছি, দেখেছি। প্রত্যেকটা গ্রাম মহল্লায় মহল্লায় যারা ছিল আমাদের এই ছাত্র দলের শক্তিশালী আপনার ছেলেপিলি এবং শিবিরের শক্তিশালী ছেলেপিলি, এগুলিকে নিয়ে মেরে ফেলেছে। অনেকে হাড্ডি মাংস পরিচয় দিয়েছে। এইভাবে একটা অত্যাচার, যেমন রাশিয়ার মধ্যে আপনার কমিউনিজম প্রতিষ্ঠার সময়ে শোনা যায়, চীনের কমিউনিজম প্রতিষ্ঠার সময় শোনা যায়। এই যে এই ধরনের একটা মারাত্মক শাসন আমাদের উপরে গেছে। আপনারা জানেন এই গাজীদের শরীরের এক একটা অংশ নষ্ট হয়ে গেছে কেন, আমি অনুভব করতে পারি জেলের ভিতরে। এমনি মুক্ত জীবনেও তাদের একটা মারাত্মক ধরনের জেল ছিল। মুক্ত জীবনের জেল বুঝেন, আপনার একটা মানুষ ভোগ করতে পারে না, কথা বলতে পারে না। আমি ওখানে বসে আছি, সিপিআইদের সাথেও আমাকে কথা বলতে হয়, আপনার একটা ছোট্ট চৌকিদারের সাথেও কথা বলতে হয়। আমি সাইবার এমপি হওয়ার পরেও এগুলিতে একটা মেন্টাল যন্ত্রণা। একটা আমি সভা করব, এই সভার জন্য 10টা জায়গায় আমাকে দৌড়ে দৌড়ে আমার কোন রকমের চুলের মতো একটা বসে করতে হয়। এখানে আপনারা দেখেন না, দেখেছেন এইরকম একটা পরিবেশ থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করেছে। এটা আল্লাহর কাছে এই গাজীদের প্রচেষ্টা অনেক মানুষকে রক্তাক্ত করে দিল, এবং যতগুলি জেলা আছে ততগুলি জেলাতে 2-4টা করে মামলা নেই। এগুলিকে আপনার বলার মতো জিনিস, কিন্তু এইটার পরে এই অবস্থার পরিবর্তনের পরে আমরা খুশি হয়েছি, কিন্তু এই খুশি কতদিন টিকবে সেটাও একটা চিন্তা করছি। আমরা তো এমন খুশি হয়েছি যেন মানুষকে আমি জমাত মনে করতেছি আমার সরকার হয়ে গেছে, বিএনপি ওয়ালা মনে করতেছি আমি আমার সরকার হয়েছে, কিন্তু আসলে কোথায় আমরা এখন তো ধরে রাস্তা 2 মাস হয়ে যাচ্ছে, এখন তো বলতে হবে একটা পাবলিক প্রসিকিউটর জেলার আদালতে আপনার কি বলবো, আমি ওটা পিপি বলে আমাদের ডিপি অ্যাপয়েন্টমেন্ট দিতে আমরা পারি নাই, এই সরকার পারে নাই। কেন পাইতেছে না? প্রতিবন্ধকতা কোথায় আছে? সেই প্রতিবন্ধকতা মানতে হলে আমার বাইরে রুহুল আমিন গাজীদের সক্ষমকরণের জন্য আরো লাশ যেতে হবে আমাদের। আমি মনে করি আরো লাশ আমাদের আমরা যাব। রুহুল আমিনের স্বপ্ন ছিল কি একটা সুন্দর বাংলাদেশ,
একটা সুন্দর সিস্টেমে বাংলাদেশ চলুক, একটি মানব অধিকার ভিত্তিক বাংলাদেশ হবে, এই জাতি আইনের শাসন চলবে, প্রকাশনা হবে, প্রকাশ হবে, সাংবাদিকদের লেখার মধ্যে কোনো এমন আইন থাকবে না যেটা কলমের মধ্যে স্টপ করতে হবে। এরকম ভাবে আমাদের টোটাল সমাজে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা ব্যর্থ হলে কেমন এরকম আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আপনার প্রত্যেকটা জিনিসকে আপনাদের লিখতে হবে। আজকে এখনো পর্যন্ত আমরা আওয়ামী লীগের বা এই স্বৈরাচারী হাসিনা ইন্ডিয়া গেলেও আমরা বাংলাদেশ থেকে এখনো তার প্রেরণা সারা জেলায় জেলায় 64 জেলা বা 62 জেলাতে এখনো আছে আপনার 40 থেকে 400টি উপজেলাতে তাদের প্রেরণা হয়ে গেছে। এখান থেকে মুক্তি কিভাবে হবে? এখান থেকে মুক্ত হওয়ার জন্য আপনাদেরকে রুহুল আমিন গাজীর মতো লিখতে হবে, রুহুল আমিন গাজীর মতো লিখতে হবে, আরো রুহুল আমিন গাজী হতে হবে অনেকে। রুহুল আমিন গাজী তো সফল একজন ব্যক্তি, সে হাসিনাকে বিতাড়িত করার পর মৃত্যু হয়েছে, না দেখে গেছে সে, এর চেয়ে সফল ব্যক্তি তো হতে পারে না, পারে না। সুতরাং আমি মনে করি সে সফল হয়ে খবরে আল্লাহ তার আত্মার মাধ্যমে আমরা গুছিয়ে দিই। বেশি কথা বাড়িয়ে লাভ নেই। আজকে আমরা সবাই তার কথার প্রকৃতি আমি অত্যন্ত মানে এত তাড়াতাড়ি আপনার মৃত্যু হয়ে যাবে আমার জন্য। আমি মনে করছি সে আরো যদি 50 বছর বাঁচলে আমাদের সমাজের জন্য উপলব্ধ। সবাইকে আমরা বলি কথা বলবো, আগিয়ে যাবো, কিন্তু আগিয়ে যাওয়ার মধ্যে আমাদের অনেক অসুবিধা। আমাদেরকে আরো একতাবদ্ধ থাকতে হবে, রাইট অফ পার্টিতে এই বাংলাদেশকে টিকিয়ে রাখতে হবে। আমাদেরকে একতাবদ্ধ হয়ে আরো এগিয়ে যেতে হবে, আরো সমস্যার মোকাবেলা করতে হবে। এখানে সমস্যার মোকাবেলা শেষ হয়নি। আমি তারপরেও বলবো, ওখানে একটা বসিষ্ঠ ভাই বসে আছে, বসিষ্ঠ বিরোধী আন্দোলনের ভাই, কে বলবো আপনার সে করেছে আরো আছে এখানে। তারপরে এরা তো ধরেন আবাবিল পক্ষে তোমাদের কাজ হয়, কিন্তু সংগ্রামে আমরা 18-16 বছর ছিলাম না। এটা আল্লাহর হুকুম। আমি একদিন জমাত অফিস যখন ওখানে ওই ইয়েতে ছিল, সেখানে আমি শাহজাহান যখন নিয়েছিল আমার ভাই শাহজাহান, আমি সেখানে বলেছিলাম আরে শাহজাহান ভাই তোমরা মনে রাখিও, আমি বলছি এই হাসিনা থেকে ক্ষমতা নিতে হলে আল্লাহর সাহায্য না, আল্লাহর সাহায্য। এটা বসিবেও না, বিএনপিও না, জমাতো না, আল্লাহ ওই আল্লাহ তাআলা ওখান থেকে সাহায্য আসছে বলে প্রিয় আশেক আপনার আমরা সক্ষম হয়েছে আমাদের জন্য। বসিবত এটা না, আমাদের একদম নিষেধ করেছে। তারেক সাহেব তো আমাদেরকে টেলি করে বলেছে যে আপনাদের কোনো পেজ যাতে ওখানে না যায়, এবং আর মানে যারা অপরিচিত তাদেরকেই মাঝে নেওয়া হবে, মুসলিমদের সাথে থাকে। এটা তো আমাদেরকে বলেছে, ইনস্ট্রাকশন দিয়েছে, সেরকম ভাবে আমরা করেছি। আমাদের তো একদম রাস্তায় না নামার জন্য নিষেধ ছিল, কারণ আমাদের কিরকম ছিল আমি জানি না, তবে আমাদের ওইভাবে বলেছি। সুতরাং ওইভাবে আমরা করেছি, আমাদের ছেলে মেয়েদেরকে দিয়েছি। বসিগুলো তো কোনো ব্যাপক ভাবে না, আল্লাহর আপনার হেলিকপ্টার নিয়ে পড়াইতে হয়েছে, তার সামর্থ্য ফেলে। এর মতো টুকু আর পৃথিবীতে আমি কোন রাজা বাদশা পরাজয় দেখিনি, ইতিহাসও নাই। সুতরাং নির্লজ্জ ভাবে হাসিনা গেছে, তারপরেও আমাদের এখানে তার প্রেরণাগুলিকে আরো একতাবদ্ধ তাকে ঐক্যবদ্ধ কোথায় বন্ধ করা নাই, আমাদের আপনাদের যেখানে ছিল সেখানে হাত দিয়েছে, কিন্তু আমাদের হাত যাওয়ার আমরা যখন হাত দিই তখন আমাদের আল্লাহ এই কথাগুলি বলে রুহুল আমিন গাজীর জন্য আমি আল্লাহর কাছে তার রূহের মাগফিরাত আল্লাহ তাকে যেন জান্নাতুল ফেরদৌস দেয়, এটাই আমি কামনা করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমি আপনাদের কাছে
সম্মানিত উপস্থিতি, আমাদের সভাপতির বক্তব্য শেষে মোনাজাত হবে। আজকে মোনাজাত পরিচালনা করবেন আমাদের মুরব্বী জনাব হাফেজ সালামুল্লাহ সাহেব। আপনারা যারা উপস্থিত আছেন সভাপতির বক্তব্য করে আপনারা এখন যে বক্তব্য রাখবেন আজকের সভাপতি সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি জনাব অ্যাডভোকেট জি এম আশিকুল্লাহ। আজকে এই স্মরণ সভার সম্মানিত প্রধান অতিথি, আমাদের কক্সবাজার রাজনীতির আকাশে এখনকার বারবার নির্বাচিত